নেই, পরে আমি এটাকে আপনাকে পরবর্তীতে হয়তো ঠিক আপনি আছে। আবার একটা স্টুডেন্টদেরকেও যেন দেখাতে পারেন। আমি সেইভাবেই প্রিপারেশন নিয়ে করছি। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। ইংরেজি কিভাবে শুরু থেকে যে কোনো লেভেলের স্টুডেন্টরা সহজে ধরতে পারে, সহজে শিখতে পারে, নিজে নিজে ইংরেজি বাক্য বলতে পারে, অন্য কেউ বললে বুঝতে পারে, এই জন্য আমি কিছু কৌশল অবলম্বন করি। বাংলা ভাষাভাষী শিক্ষার্থীরা সহজে যেন ইংরেজি ভাষাটা শিখতে পারে, সেই জন্য এখানে আমার কিছু কৌশল রয়েছে। তো এই কৌশলগুলো দিয়ে সহজে সে ইংরেজি ভাষার নেচারটা বুঝবে, ইংরেজি ভাষার গঠনটা জানবে, তাহলে সে নিজে নিজে এই কাজগুলো করতে পারবে। তো আমি যেটা বলি, প্রথমে আমি যদি জিজ্ঞাসা করি, আমি ভাত খাই, এই বাক্যটার ইংরেজি কি? আমরা সবাই বলতে পারবো, এটা ইংরেজি হচ্ছে আই ইট রাইস। তো রাইস। সিম্পল বাক্য যদি বলি আমি ভাত খাই, এটার ইংরেজি আমরা সবাই বলতে পারছি আই ইট রাইস। বাট আমি বলবো এই বাক্যটাই যদি কেউ বুঝে বলে, তার মানে তার ইংরেজি শেখার 50% কাজ হয়ে গেছে। সেটা কি? বাংলায় যখন বলছি আমি ভাত খাই, এই খাওয়া এটা একটা কাজ, যেটাকে আমরা বাক্যের শেষে রেখেছি। আমি ভাত খাই, সে স্কুলে যায়, তারা বই পড়ে। বাংলা বাক্যে ভার্ব বা কাজটা থাকে বাক্যের শেষে। ইংরেজি বাক্য যখন করছি তখন কিন্তু আই রাইস ইট না বলে বলছি আই ইট রাইস। এই যে সাবজেক্টে পরপর ভার্বের অবস্থানটা বসালাম, এটাই হচ্ছে ইংরেজি বাক্য গঠনের মূল বিষয়। সেটা কি? ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে একটি ভার্ব থাকতে হবে। এবং বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে ইংরেজি বাক্যে আমি অনেক শব্দ লিখলাম, অনেক কিছু লিখলাম, কিন্তু সাবজেক্টের পর আমি কোনো ভার্ব দেইনি, বাক্য হবে না। আবার আমি কিছুই লিখিনি, শুধুমাত্র সাবজেক্টের পর একটা ভার্ব লিখেছি, বাক্য হয়ে যাবে। তাহলে ইংরেজি বাক্যের অপরিহার্য অংশ হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব। তাই আমি আমার মেথডের এখানে আমি তিনটা রুল, বেসিক রুল আলোচনা করব। প্রথম রুলসটাই হচ্ছে ইংরেজিতে বাক্য মানেই সাবজেক্টে পড়ে ভার্ব। আমরা গ্রামাটিক্যাল গঠনে অনেক গঠন শিখেছি, কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে বাক্য বলে। বাট এখন আমরা শিখবো ইংরেজিতে সাবজেক্টের উপর ভার্ব আছে, বাক্য হয়ে গেছে। সাবজেক্টের উপর ভার্ব নেই মানে বাক্য হয়নি। রুল নাম্বার 1, ইংরেজিতে বাক্য মানেই সাবজেক্টের পরে ভার্ব। 2 নম্বর নিয়ম, এখন যদি কেউ বলে লোকটি দরিদ্র, এই বাক্যে কাজ কি, এই বাক্যে ভার্ব কি? আসলে এই বাক্যে কোনো কাজ নেই। বাংলায় এমন অনেক বাক্য আছে বা অসংখ্য বাক্য রয়েছে যেখানে কোনো কাজ বা ভার্ব থাকে না। যেমন লোকটি দরিদ্র, ছেলেটি সৎ, মেয়েটি সুন্দর, আমি একজন শিক্ষক, তুমি একজন ছাত্র। এই যে বাক্যগুলো বললাম, এই বাক্যে কোনো কাজ বা ভার্ব নেই। কিন্তু আমরা 1 নম্বর নিয়মে শিখে এসেছি ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। তাহলে এখানে একটা কনফ্লিকশন চলে আসলো, বাংলায় কিন্তু ভার্ব ছাড়া অনেক বাক্য আছে, ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। তাই 2 নম্বর একটা নিয়ম ব্যবহার করেছি, ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। কখনো যদি বাংলা বাক্যে ভার্ব না থাকে, তবে ইংরেজি বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এম, ইজ অথবা আর। অর্থাৎ এখানে আমরা একটা ভার্ব ব্যবহার করতে হবে, সেটাকে আমরা বলি বি ভার্ব, যার 3টা রূপ হচ্ছে এম অথবা ইজ অথবা আর। কোথায় কোনটা হবে সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। আপাতত কিছু না থাকলে এম ইজ আর হবে। যেমন লোকটি দরিদ্র, দ্য ম্যান ইজ পুয়ার। ছেলেটি ছেলেটি সৎ, দ্য বয় ইজ অনেস্ট। মেয়েটি সুন্দর, দ্য গার্ল ইজ বিউটিফুল। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। তার মানে ভার্ব না থাকলেও আমরা ভার্ব ব্যবহার করব, সেটা হচ্ছে এম, ইজ অথবা আর। তাহলে এই 2টা গঠন আমরা শিখে ফেললাম। এবার বাংলা একটা বাক্য যদি বলি, আমি হলে বলতেছি আমি ভাত খাই। যখন বলে তুমি, তখন কিন্তু আর বলি না তুমি ভাত খাই, বলছি কি তুমি ভাত খাও। ঠিক একইভাবে যদি বলি সে, তখন আর বলি না সে ভাত খাও, বলছি সে ভাত খায়। আবার বাংলায় তুমির জায়গায় যদি বলি আপনি, তাহলে আপনি ভাত খান। যদি বলি তুই, তাহলে তুই ভাত খাস। তাহলে খেয়াল করুন, বাংলায় একই টেন্সে ভার্বের 5টা রূপ পাচ্ছি। আমি খাই, তুমি খাও, আপনি খান, তুই খাস, সে খায়। তাহলে এই যে 5টা রূপ পরিবর্তন হচ্ছে, বাংলায় ভার্বের একই টেন্সে বিভিন্ন রূপ হচ্ছে, 5টা খুঁজে পেলাম। বাট ইংরেজিতে এতগুলো নেই, শুধু একটা রূপ চেঞ্জ হয়।
একটা ক্ষেত্রে চেঞ্জ হয়, সেটা গ্রামাটিক্যাল গঠনে বলে যদি ভার্ব সাবজেক্ট যদি সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। আমি আবার বলছি, গ্রামাটিক্যাল নিয়মটা হচ্ছে একই টেন্সে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই কখনো যদি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে একটা এস অথবা ইএস যোগ হবে। আমি এটাকে একটু সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি। থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে 90% ক্ষেত্রে চারটা শব্দ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে হি, শি, ইট অথবা কোনো সিঙ্গুলার নাউন বা একক নাম। তাহলে আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার আপাতত মনে না থাকলেও চলবে, না বুঝলেও চলবে, চারটা শব্দ বলে দিচ্ছি। হি, শি, ইট অথবা কোনো একক নাম। আমি আবারও বলছি, হি, শি, ইট অথবা কোনো একক নাম থাকলে ভার্বের সাথে একটা এস অথবা ইএস যোগ হবে। বাংলায় যেমন হয় খাই, খাও, খান, খাস, খায়, যাই, যাও, যাস, যান, যায়। একই বাক্য, একই টেন্সে অনেক রূপ হচ্ছে ভার্বের, ইংরেজিতে এতগুলো নয়। শুধু একটা খেয়াল রাখতে হবে, সাবজেক্ট হিসেবে কখনো যদি হি, শি, ইট অথবা কোনো একক নাম থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে একটা এস বাই এস যোগ করতে হবে। এই জিনিসটা আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয় বলে আমি এটা একটু আলাদাভাবে টেন্স ছাড়াও আলাদাভাবে একটু আমি হাইলাইট করে বলাচ্ছি, কারণ এই যে জিনিসটা আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়। তাহলে আমি তিনটা রুলস যদি আরেকবার বলি। প্রথম নাম্বার নিয়ম, ইংরেজিতে বাক্য মানে সাবজেক্টের পরে ভার্ব। 2 নাম্বার নিয়ম, ভার্ব না থাকলে অ্যামিজার। 3 নাম্বার নিয়ম, সাবজেক্ট হিসেবে কখনো যদি থাকে হি, শি, ইট অথবা কোনো একক নাম সেক্ষেত্রে ভার্বের সাথে একটা এস বাই এস যোগ হবে। এই তিনটা বেসিক গঠন দিয়ে আমরা বাক্য গঠন শুরু করতে পারি। এখন টেন্স, সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ, ভয়েস আরো অনেকগুলো বিষয় আসবে, বাট এগুলো শুধুমাত্র ভার্বের কিছু কাজ যেগুলো আমরা পরবর্তীতে সহজেই শিখে নেওয়ার পদ্ধতি আছে। আপাতত আমরা এত টেন্স নিয়ে টেনশন করব না, বোঝা নিব না, শুধু এই তিনটা বিষয় খেয়াল রেখে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমরা প্রথম নিয়ম শিখলাম সাবজেক্টের পর ভার্ব বসাবো। এখন সাবজেক্ট হিসেবে কি কি থাকতে পারে সেটা একটু খেয়াল করুন, আমি একটা ছকে দিয়ে দিয়েছি নিচে। ইংরেজি বাক্য গঠনে 6 ধরনের সাবজেক্ট থাকতে পারে। এটা হচ্ছে তিনটা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এর প্রত্যেকটা সিঙ্গুলার প্লুরাল। এখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, প্লুরাল উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, প্লুরাল ও ইউ। তো এই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে এই চারটা শব্দ ছাড়া আর কিছু নেই, কিন্তু থার্ড পার্সনে একটু বেশি আছে। সেটা কি, প্লুরালটা দে অথবা প্লুরাল নাউন, কিন্তু ওই যে সিঙ্গুলারের মধ্যে হি ছাড়াও আমি এখানে চারটা শব্দ, ওই যে উপরে যে চারটা শব্দ বলেছি একটু হাইলাইট করে দিলাম, কি কি, হি, শি, ইট অথবা কোনো একক নাম। তাহলে আমরা সাবজেক্ট হিসাবে এই শব্দগুলি থাকতে পারে, যেটা আমি ডান পাশে দেখিয়ে দিচ্ছি। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। এখন সে বলতে এখানে সি, শি, ইট অথবা কোনো নাম যে কোনোটাই হতে পারে। তাহলে সাবজেক্ট হিসেবে প্রথম ছকে আমি দিয়েছি আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট অথবা কোনো একক নাম। এখন এখানে দেটা যদিও সবার নিচে আছে, ডান পাশে আমি দেটাকে একটু উপরে দিয়ে হি, সি, ইট অথবা নামটাকে শেষে দিয়েছি, কারণ এই চারটা একই নেচারের এবং এই চারটার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এস বাই এস। তাহলে আমি নিচে একটু পরে প্র্যাকটিস করব মানে কি, একটা ভার্বকেই এই 8টা সাবজেক্ট দিয়ে বলবো, একটা ভার্বকে 8টা সাবজেক্ট দিয়ে বলবো, সেই ক্ষেত্রে দেটাকে বলবো ওই সিঙ্গুলারের পূর্বে। তাহলে সিরিয়ালটা হবে আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট অথবা কোনো একক নাম। আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট অথবা কোনো একক নাম। যেহেতু এই চারটা একই নেচারের, এই চারটাতে আমাদের বিশেষ একটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে, এই চারটাতে এস বাই এস যোগ করতে হচ্ছে, এই চারটাকে রেখে দিলাম শেষের দিকে। তাহলে এই চারটার মধ্যে যখন আমি ভার্ব বলবো তখন ভার্বের সাথে একটা এস বাই এস যোগ করতে হবে। এবার আসুন প্রথম ছকের মধ্যে আমি সুন্দর করে ওই একই ভার্বকে, ইট ভার্বটাকে ওই 8টা সাবজেক্ট দিয়ে বলি। যেমন আমি খাই, আমরা খাই, তুমি খাও, তোমরা খাও, তারা খায়। তারপরে সে খায়, সে খায়, ইহা খায়, ছেলেটি খায়। এখন স্টুডেন্টদেরকে আমরা যেটা করব, মানে তাদের মুখের জড়তাটা প্রথমে কাটাতে হবে, স্পিকিং পারতে হবে, সাহস করে বলতে হবে। সেই জন্য খেয়াল করবো কি, প্রথমে যদি ওই সাবজেক্ট 8টা শিখে ফেলে ধারাবাহিকভাবে, আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট, দ্য বয়, তাহলে এটার সাথে শুধু ভার্বটা যোগ করে দিয়ে দিলে হলো। এখন সেটা ইট দিতে পারে, গো দিতে পারে, ডু দিতে পারে, ওয়ার্ক দিতে পারে। তার মানে
এই সাবজেক্টগুলো শিখলে একটা ভার্ব দিয়ে সে থ্রোলি 8টা বাক্য বলে ফেলছে, আরেকটা ভার্ব দিয়ে থ্রোলি 8টা বাক্য বলে ফেলছে। তাহলে এখন আমি যদি এইভাবে বলি, আই ইট, উই ইট, ইউ ইট, দে ইট, হি ইটস, শি ইটস, ইট ইটস, দ্য বয় ইটস। এবার গো দিয়ে বলি, আই গো, উই গো, ইউ গো, দে গো, হি গোজ, শি গোজ, ইট গোজ, দ্য বয় গোজ। I do, we do, you do, they do. He does, she does, it does, the boy does, বা রহিম does, বা করিম does. লিখা, I read, I write, we write, you write, they write. He writes, she writes, it writes, সালাম writes. তাহলে আমরা যদি এখানে 8টা, মানে এই ধারাবাহিকভাবে 8টা সাবজেক্ট একটু মুখস্থের মতো হয়ে যাবে। I, we, you, they, he, she, it, the boy. এরপরে জাস্ট একটা ভার্ব নিবে, সে ভার্ব দিয়ে 8টা বাক্য বলে ফেলবে, আর একটা ভার্ব নিয়ে 8টা বাক্য বলে ফেলবে। তো এইভাবে আমি চাচ্ছি একদিন একটু আপনার ক্লাসের ফাঁকে এই প্র্যাকটিসটা যদি এই বিষয়গুলো একটু বলে প্রত্যেকটা স্টুডেন্টকে একবার করে বলান, তাহলে আমার মনে হয় তাদের একটু প্র্যাকটিস হলো, জড়তাটা একটু কাটলো। হ্যাঁ, এবার একটু এটা আপনার। কালকে ইনশাআল্লাহ প্র্যাকটিস করিয়ে ফেলবো অবশ্যই। আমি আজকে কিছু সাবজেক্ট পড়াইছি, এই সাবজেক্ট সম্পর্কে কিছু ধারণা দিয়েছি, আর ভার্ব সম্পর্কে আর কয়েকটা ভোকাবুলারি পড়াইছি। আজকে ক্লাস শুরু হয়েছে তো, কালকে ক্লাস হয়নি আর কি, কারেন্ট ছিল না, এই জন্য। কালকে ইনশাআল্লাহ এটা একবার সুন্দরভাবে এই পেজটা পুরো একবার, যেহেতু 2 ঘন্টা সময় পাই, মুখস্থ করিয়ে ফেলবো ছোট থেকে। ফাইন, ফাইন। পাশাপাশি আপনার নিশ্চয়ই ভার্বের কিছু একটা তালিকা আছে, আমিও দিব, বা আপনার যেগুলো আছে ভার্বগুলো যদি মনে করেন, আপনি যদি সে 10টা ভার্ব শিখে, তাহলে ওই 10টা হুম, ভার্ব দিয়ে প্রথম দিনে সে 80টা বাক্য বলতে পারবে। সে অবশ্যই। যদি 20টা বাক্য শিখে 160টা বাক্য বলতে পারবে। আর বড় ব্যাপার কি, আসলে কিন্তু ওই যে এই বলা শুরু করাটাই সবচেয়ে বড় ব্যাপার। একেবারে কিছু হুম, যদি নাও পারে, একজন লোক যদি সৌদি আরব যায়, সে কিন্তু 3 মাস থেকে ইংরেজি বলতে পারে। সে যদি চায়নাতেও যায়, কঠিন ভাষা, তাও কিন্তু 6 মাস থাকলে বলতে পারবে। অর্থাৎ সাহস করে বলা শুরু করাটা। আর এরপরে এমনি কি মনে হয় যে এইভাবে যদি একটু একেবারে ভেঙে ভেঙে ছোট ছোট করে দেন, তাদের কাছে আরো একটু সহজ মনে হবে। এবং হ্যাঁ এরকম আরো হ্যাঁ অনেক স্যার, কিছু সহজ আমার কাছে হয়ে আছে। যাবে। জি। এবং এই যে আপনার থার্ড পারসন সিঙ্গুলার সাথে যে এস বাই এসটা যোগ হয়, এটাও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, আমি কিন্তু এমনিতে শুধু যদি শিখি থার্ড পারসন সিঙ্গুলার হলে এসবে যোগ হয়, আমি গঠনটা জানি, কিন্তু বলার সময় হয়ে মনে থাকে না। কিন্তু এখন হুম, দেখেন, আমরা যত কিছুই বলি, যদি হি, সি, ইট এই 3টা থাকলো, আর পৃথিবীতে যত প্রকার নাম আছে, যদি সিঙ্গুলার হয় তাহলে এসবে যোগ হয়ে যাবে। তাহলে এই প্র্যাকটিস, এবং আপনি খেয়াল করবেন, আপনি যখন পড়াতে যাবেন এইভাবে যদি আলাদা ভাঙিয়ে না বলেন, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখেছি, এই জিনিসটা বলতে গিয়ে প্রচুর ভুল হয়। মানে হি, সি, ইট, বা ওই যে থার্ড পারসন সিঙ্গুলার যে অ্যাসবে যোগ করতে হবে, এটা আসলে মনে থাকে না। আচ্ছা, এবার আপনাকে আরেকটু ক্লু দেই। এই থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে এই রুলসটা দিয়ে আরেকটা সহজ বিষয় আপনাকে আমি ধরাই দিই, যেটা আমি আগামী শীট করে দিলে ওই শীট অনুযায়ী তাদেরকে শিখাবেন। সেটা হচ্ছে, ওই যে আমি 2 নম্বর নিয়ম বললাম না, যে কোনো ভার্ব না থাকলে এম অথবা ইজ অথবা আর দিব। হুম, আচ্ছা, তো আমাদের কিন্তু প্রশ্ন আসে যে এম, ইজ, আর, দ্বিতীয়ত ওয়াজ, ওয়ার, তৃতীয়ত হ্যাভ, হ্যাজ। অনেক সময় কিন্তু আমাদের এই জিনিসটা মনে হয় যে আসলে কোথায় এম হবে, কোথায় ইজ হবে, কোথায় ওয়াজ হবে, কোথায় হ্যাজ হবে, এই প্রশ্নটা মাথায় আসে না। তা আমরা হ্যাঁ কিন্তু অবশ্যই। স্ট্রাকচার দিয়ে মুখস্থ করি যে ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম হবে, থার্ড পারসন সিঙ্গুলারে ইজ হবে, অন্যান্য জায়গায় আর হবে, এখানে ওয়াজ হবে, এখানে হ্যাভ হবে, এখানে হ্যাজ হবে। আমি একটা ক্লু দিয়ে দিই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এই যে এখানে আমি 7টা শব্দ লিখলাম, আমার 2 নম্বর নিয়মটা হচ্ছে, ইংরেজি বাক্যে সাবজেক্ট হিসেবে কখনো যদি হি, সি, ইট অথবা কোনো একক নাম থাকে, ভার্বের সাথে এস বে যোগ হবে। যেটা গ্রামাটিক্যাল গঠনে বলবো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এ যোগ হবে। এখন আপনি খেয়াল করেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এই 8টা শব্দের মধ্যে ইজ, ওয়াজ, হ্যাজ, এই 3টা শেষে এস অথবা ই এর যোগ আছে। হুম, বাকিগুলো কিন্তু এস বাই এর যোগ নেই। এম এর সাথে হুম, এস বাই এস নেই, আর এর সাথেও নেই, ওয়ার এর সাথেও নেই, হ্যাভ ও নেই। এবং মজার ব্যাপার হচ্ছে, ওই নিয়মটা এখানে প্রযোজ্য শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারেই ইজ, ওয়াজ অথবা হ্যাজ হয়, আর কোথাও হয় না। একটা ব্যতিক্রম এটা আছে, আমি আমি বলছি। মজার ব্যাপার না এটা? নতুন শিখলাম। মজার না হ্যাঁ, নতুন বিষয়টা? শিখ। যে আমরা মুখস্থ হ্যাঁ, করে আসছি, আই এর সাথে এম হবে, আই এর সাথে হ্যাভ হবে, উই এর সাথে হ্যাভ হবে, ইউর সাথে হ্যাভ হবে, দে এর সাথে হ্যাভ হবে, হি হলে হ্যাজ হবে, শি হলে হ্যাজ হবে। আমার মুখস্থ রাখার দরকার নেই,
কারণ আমি 2 নাম্বার নিয়মটা শিখেছি সাবজেক্ট হিসেবে যদি হি, শি, ইট অথবা কোনো একক নাম থাকে তাহলে ভার্বের সাথে একটা এস বাই এ যোগ হয়। এখন এই 8টা ভার্বের মধ্যে যেগুলো অক্সিলারি ভার্ব, এখানে ইজ সাথে এস আছে, ওয়াজ সাথে এস আছে, হ্যাজ সাথে এস আছে, অর্থাৎ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি, শি, ইট অথবা কোনো একক নাম থাকলে এই 3টে হবে, আর অন্য জায়গায় বাকিগুলো হবে। একটা ব্যতিক্রম, ওয়াজ আই, যদিও থার্ড পারসন সিঙ্গুলার না, শুধুমাত্র আই এর সাথে ওয়াজ হয়, আর বাকি কোথাও এই 3টার কোনটা হয় না। আবার থার্ড পারসন সিঙ্গুলারে এই 3টা ছাড়া অন্য কোনটা হবে না, এম হবে না, আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ হবে না। কৌশলগুলো সহজ না? অবশ্যই। এবং এরকম আরো মজার মজার অনেক বিষয় আছে, যখন এগুলো গুছায় আমরা স্টুডেন্টকে দিতে পারবো। মানে আমি যেটা আজ থেকে আরো 15 বছর আগে একটা বিজ্ঞাপনে বলেছিলাম যে আমার একটা সেমিনার পরেই ইংরেজি শিখতে অনেক সময় লাগবে, বাট শিখার রাস্তাটা পেয়ে সে যদি বাসায় ভালো করে প্র্যাকটিস করে সেটা সে করতে পারবে। আমি তাকে রাস্তাটা দেখাই দিব যে হ্যাঁ এই বিষয়টা সহজ। তাহলে আপনি কালকে এই যে শিটটা আজকে আলোচনা করলাম যে সাবজেক্টের এই 8টা মুখস্থ করে ফেলবে, কিন্তু আমি যদি আসি অবশ্যই। তারা যেন সিরিয়ালি যে সাবজেক্ট গুলো বলো, আই, উই, ইউ, দে, হি, শি, ইট অথবা কোনো একক নাম, আই, উই, ইউ, দে, হি, শি, ইট অথবা কোনো একক নাম। প্রথমে এই সাবজেক্টের 8টা সাবজেক্ট শিখিয়ে ফেলবেন মুখস্থ, এবং এই 8টা সাবজেক্টের মধ্যে কিন্তু প্রায় পৃথিবীর সকল সাবজেক্টই আছে। এখন দ্বিতীয়ত আপনি যে কিছু ভার্ব শিখেছেন, আমি এখানে কিছু ভার্ব বললাম, আরো কিছু লিস্ট দিয়ে দিব। তার মানে এই 8টা সাবজেক্ট ধারাবাহিকভাবে বলতে পারলে সে এরকম যদি 10টা ভার্ব শিখে 80টা, 100টা ভার্ব যদি শিখে 800 বাক্য একটানা বলে ফেলতে পারবে। তা ঠিক স্যার আছে, অবশ্যই। আজকে আমার আলোচনা এতটুকুই থাকুক। আশা করি ঠিক আছে মোটামুটি স্যার। আপনি যেহেতু মানে এইটার সাথে জড়িত, কেমন মনে হচ্ছে এটা কি ফ্রুটফুল হবে বা স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করতে পারবে? অবশ্যই সহজেই মনে হচ্ছে স্যার আমার কাছে, কারণ আশা করি অবশ্যই এটাই করতে পারবে, কারণ এই যে যে এটা যেটা কি বলে যে ড্রিলটা, এটা করলে অনেক বেশি হেল্পফুল হবে, এবং তাদের ওই যে থার্ড পারসন সিঙ্গুলার যে বিষয়টা, এসটা যোগ হওয়ার বিষয়, এটা একবারে ক্লিয়ার হয়ে যাবে, এবং Yes. শুরুতেই তারা বাক্য গঠনটা অলরেডি জেনে যাবে। আশা করি অনেক উপকারী আসবে ইনশাল্লাহ। দেখি ইনশাল্লাহ, আমাদের তো জাস্ট ট্রায়াল দেওয়ার জায়গা আছে, একবার চেষ্টা করবো, এইভাবে না হলে অন্যভাবে করবো ইনশাল্লাহ। আর আস্তে পাশাপাশি আস্তে দেখি। স্টুডেন্টদেরকে করাতে গেলে আমরা আরো শিখবো যে কিভাবে আরো সহজ হ্যাঁ করা যায়, অবশ্যই। কিভাবে তাদের জন্য আরো উপযোগী করা যায়। তা আপনি তো সরাসরি তাদের টাচে আছেন, আপনিও আমাকে একটু পরামর্শ দিবেন যে স্যার বা ভাই এটা এইভাবে করলে একটু ভালো হয়, স্যার এটা একটু এইভাবে করলে ভালো হয়। আপনার পরামর্শ অনুযায়ী আমি আবার মডিফাই করব। এরপর আমি যখন আবার ইনশাল্লাহ। আসবো তখন তো আরো বিষয়গুলো গুছিয়ে নিতে পারবো। ঠিক আছে, আপনার যদি কিছু কথা থাকে বলেন, না হলে আজকে শেষ করি। না, আজকে তাহলে স্যার শেষ করে দিই, নামাজের সময় হয়ে গেছে, হ্যাঁ 2 হ্যাঁ, মিনিট আছে। নামাজের সময় চলে আসছে, তাহলে তারপর আমার ইনশাল্লাহ। মনে হয় খুব অল্প সময়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হ্যাঁ। করে ফেলতে পারলাম।